Today we will start the fourth part of Macbeth from Rapid Reader as prescribed by West Bengal Council of Higher Secondary Education. আমরা এখন শুরু করব পেজ 46 থেকে। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. ইতিমধ্যে ব্যাংককে হত্যা করার পরে যেই ভোজসভাটার কথা আমি আগের পর্বে বলেছিলাম, সেখানে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ তারা একেবারে আদর্শ গৃহকর্তা এবং গৃহকর্ত্রী বা আদর্শ হোস্ট হিসেবে, এটাই হচ্ছে হোস্ট, এবং উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল। অ্যাফেবল মানে হচ্ছে খুব নমনীয়, লাভেবল, হ্যাঁ, এবং গ্রেসফুল খুব পরিশীলিত, মার্জিত তাদের বিহেভিয়ার। সো ভেরি অ্যাফেবল, খুব ফ্রেন্ডলি, অ্যাফেবল এবং গ্রেসফুল বিহেভিয়ার এর দ্বারায় তারা সকলকে শান্ত করলো। কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাংকোয়েট, প্রত্যেককেই শান্ত করে সকলের সাথেই খুব সুন্দর ব্যবহার করতে লাগলো। ম্যাকবেথ ডিসকোর্স মানে কনভার্সড freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. ম্যাকবেথ ওখানে এসে সকলের সাথে, সকল থেন্স, সকল নোবেলম্যান যারা ওখানে প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল, সকলের সাথেই আলাপচারিতা করতে লাগলো এবং একটি সময় সে রিগ্রেট করলো, আফসোস করলো যে তার প্রিয় বন্ধু ব্যাংকো সেখানে উপস্থিত নেই। যদিও ম্যাকবেথ জানে মনে মনে যে সে হত্যাকারীদের পাঠিয়েছে ব্যাংকোকে হত্যা করতে, কিন্তু সে ওখানে সকলের সামনে আফসোস করলো যাতে কেউ তাকে সন্দেহ না করে যে ব্যাংকো ওখানে উপস্থিত নেই। No sooner did he lament for his friend when he was missing in the banquet, Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. তার অনুপস্থিত বন্ধু ব্যাংকোর জন্য দুঃখ প্রকাশ করার সাথে সাথেই ম্যাকবেথ দেখতে পেলেন যে যেইখানটায় রাজার বসার কথা, মানে যেটা কিংয়ের জন্য রিজার্ভ করা আছে, মানে ম্যাকবেথের জন্যে, সেখানে ব্যাংকোর ভূত। ব্যাংকোকে দেখলো সেখানে বসে থাকতে। No sooner did he lament মানে দুঃখ প্রকাশ করা, রিগ্রেট করা, for his friend whom he was missing in the banquet, Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him বলতে reserved for the king, for Macbeth himself. At this horrible sight, এরকম একখানা ভয়ঙ্কর দৃশ্য দেখে his cheeks became white with fear, তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল ভয়, আতঙ্কে, and he stood quite unmannered, এবং সে ওখানে দাঁড়িয়ে রইল প্রচণ্ড মানে অশিষ্টভাবে, বা শিষ্টাচার সে ভুলে গেল। কোয়াইট আনম্যানার্ড, একদম উদ্ভ্রান্তের মতন সে ওখানে দাঁড়িয়ে রইল, শিষ্টাচার সে ভুলে গেল। সো আনম্যানার্ড উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য গোস্ট, তার চোখ একদৃষ্টে চেয়ে রইল সেই ব্যাংকোর ভূতের দিকে, যেটা কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না। তার ফলে তাদের মনে হচ্ছে যে ম্যাকবেথ একটা খালি চেয়ারের দিকে এরকম এক দৃষ্টি কেন তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। His queen and all other nobles saw nothing. So but others saw nothing. Even the queen saw nothing because the queen herself was not knowing. আমি তোমাদের আগেই বলেছি যে মূল নাটকে রানী কিন্তু এটি জানতেন না। যাই হোক, কুইন এবং অন্যান্যরা কেউই কিন্তু কিছু বুঝতে পারছিল না, কারণ ম্যাকবেথই শুধুমাত্র ওই ভিশনটাকে দেখতে পাচ্ছিল। ওই জন্য খুব আনম্যানার্ড হয়ে গেছিল, ও শিষ্টাচার ভুলে গেছিল। হি ওয়াজ নট শোয়িং এনি ম্যানার্স বিকজ দ্যাট ওয়াজ নট আ ম্যানার। when the guests were seated, সব গেস্টরা বসে আছে এবং যে হোস্ট সে একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে সে আতঙ্কগ্রস্তভাবে দাঁড়িয়ে আছে। সকলের কাছে খুব অদ্ভুত লাগতে লাগলো, কিন্তু কেউ কিছুই দেখতে পেল না। বাট perceived him gazing upon an empty chair, তো সকলে কি দেখলো? অল perceived মানে সকলে দেখলো ম্যাকবেথ ওয়াজ গেজিং মানে লুকিং কনস্ট্যান্টলি, এক দৃষ্টে তাকিয়ে থাকা, upon an empty chair, একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে আছে। They took it to be a fit of distraction. ওরা ভাবলো এটা হয়তো তার একটা কোনো বিক্ষিপ্ত কোনো চিন্তাভাবনা হবে, একটা ফিট অফ ডিস্ট্র্যাকশন, একটা বিক্ষিপ্ত চিন্তাভাবনা হবে। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, লেডি ম্যাকবেথ এমনকি তাকে একটু বেশ ব্যঙ্গ করে বলল, বা তাকে একটুখানি মানে ব্যঙ্গ করলেন, তিরস্কার করলেন, রিপ্রোচ করলেন এবং বলল যে এটা সেই ধরনেরই তার কল্পনা, যেরকম সে ম্যাকবেথ ডাঙ্কেনকে হত্যা করার সময় ডাঙ্কেনের ঘরের আগে দেখেছিল একটা ড্যাগার, এরকমই হয়তো সে আমার কিছু একটা দেখতে পাচ্ছে। সো এরকম একটা কিছু ফ্যান্সি হয়তো দেখতে পাচ্ছে, যেরকমভাবে সে ড্যাগার দেখেছিল ইন দ্য এয়ার। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাংকো, কিন্তু ম্যাকবেথ তো সমানে ঘোস্ট অফ ব্যাংকোটাকে ওইখানে একই জায়গায় দেখতেই থাকলো।
and gave no heed to all the noblemen could say and address the ghost with distracted words. এইবার সে তো কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছে ব্যাংকর ভূতটা ওখানে বসে আছে এবং তার অন্য কারোর কথা কানে ঢুকছে না, সে কারোর কথায় কোনো অ্যাটেনশন পে করলো না, শুধুমাত্র সেই দিকে তাকিয়ে রইল এবং ওই ঘোষটাকে, ওই ব্যাংকর ভূতকে সে অ্যাড্রেস করতে লাগলো, তার সাথে কথা বলতে লাগলো, বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা সে বলতে লাগলো, চালিয়ে যেতে লাগলো। লেডি ম্যাকবেথ তখন বুঝতে পারলো তাদের যে সাংঘাতিক গোপনীয় সত্য, এই যে একটা ভয়ঙ্কর সত্য, সেই সত্যটা হয়তো এবার সকলের সামনে বেরিয়ে পড়তে পারে, ফাঁস হয়ে যেতে পারে, ডিসক্লোজড হয়ে যেতে পারে। তো ওই জন্যে খুব তাড়াহুড়ো করে লেডি ম্যাকবেথ তখন সকলকে বলল যে ম্যাকবেথের এটা একটা ছোটোবেলা থেকে খুব উইকনেস আছে, মাঝে মাঝে এরকম হয়, তো ওই জন্যে সকলকে বলল আপনারা এখন আসুন। সো শি ডিসমিসড দ্য গেস্টস excusing the infirmity of Macbeth. যে Macbeth is having some weakness, infirmity মানে weakness, অসুস্থতা, তার জন্য বললো আজকে সভা এখানেই আমরা বন্ধ করলাম, আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ Macbeth is sick। এই কথা বলে লেডি ম্যাকবেথ তাড়াতাড়ি করে ব্যাঙ্কোয়েটটাকে গুটিয়ে নিল। এইবার আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যখন ম্যাকবেথ ওই খালি চেয়ারটির দিকে তাকিয়েছিল, সকলের মনে হচ্ছিল সে শূন্যে তাকিয়ে আছে, শূন্য একটি চেয়ারের দিকে, খালি চেয়ারের দিকে তাকিয়ে আছে, তখন আসলে ম্যাকবেথ দেখতে পাচ্ছিল ব্যাংকর ঘোস্ট, এবং যে দৃশ্যটা তাকে হতচকিত করে দিয়েছিল, বিধ্বস্ত করে দিয়েছিল, সেটা এমন একটা দৃশ্য যে ব্যাংকর সারা মাথায় পুরো রক্ত মাখা এবং তার চুলগুলো পুরো রক্তে পুরো পাকিয়ে আছে এবং সে মাথা নাড়াচ্ছে এবং সে ম্যাকবেথের দিকে পয়েন্ট আউট করে দেখাচ্ছে যে তুমি, এটা শুধু ম্যাকবেথ দেখতে পাচ্ছে এবং সেই জন্যেই ম্যাকবেথের মুখ থেকে কিছু অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে এসেছিল। সে বলছিল আমি না, আই হ্যাভ নট মার্ডার্ড ইউ, এরকম ধরনের কিছু অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে আসছিল। লেডি ম্যাকবেথ মনে করছিল যে ও ডাঙ্কেনকে ভূত দেখছে এবং ডাঙ্কেনকে মানিনি বলে চিৎকার করছে। তো ওই জন্যে লেডি ম্যাকবেথ তাকে তিরস্কার করছিল যে আমার তুমি এরকম দেখছো, তোমার সামনে এরকম আগেও দেখেছিলে একবার একটা ড্যাগারে তুমি ভিশন দেখেছিলে। কিন্তু কেন লেডি ম্যাকবেথ ভয় পেয়েছিল যে এবার সত্যটা ফাঁস হয়ে যেতে পারে, কারণ ম্যাকবেথ বলছিল না আমি কিছু করিনি, এইরকম ধরনের কথা ম্যাকবেথ বলছিল আসলে। তো সেই জন্যেই লেডি ম্যাকবেথ তখন খুব তাড়াহুড়ো করে, এবং তাতে সকলের মধ্যে গুঞ্জন সৃষ্টি হতে থাকে এবং লেডি ম্যাকবেথ তাড়াহুড়ো করে তখন ওই জন্যেই ব্যাঙ্কোয়েটটাকে ডিসমিস করে দেয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যখনই ম্যাকবেথ ব্যাংকোর জন্য দুঃখ প্রকাশ করলো, তাকে মিস করছে এরকম কথা বলল এবং অ্যাকচুয়ালি ব্যাংকোর হেলথটাকে উইশ করে ও ড্রিঙ্কটা নেবে, তখনই ব্যাংকো কিন্তু হাজির হবে। আবার যখনই ব্যাংকোর ঘোস্ট হাজির হবে, আবার যখনই ম্যাকবেথ ওর দৃশ্যটাকে সহ্য করতে পারবে না, চিৎকার করে উঠবে, বলবে আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি চলে যাও, আই ক্যান্ট টলারেট দিস সিন, তখনই কিন্তু ব্যাংকোর ঘোস্টটা ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা ব্যাঙ্কোয়েট সিনে মূল নাটকটার সময় বলতাম বা বলা হয় যে ব্যাংকো ইজ ভেরি লয়াল ইভেন আফটার হিজ ডেথ, মানে ডেথের পরেও হি ইজ লয়াল টু দ্য কিং। ওয়েন ম্যাকবেথ ইজ দ্য কিং, দেন ব্যাংকো অ্যাপিয়ার্স জাস্ট অ্যাট দ্য বিডিং অফ ম্যাকবেথ। যেই ম্যাকবেথ স্মরণ করলো সে চলে এলো, আবার যেই ম্যাকবেথ ওকে চলে যেতে বললো ওর ঘোস্ট চলে গেল। এবার এই প্যারাগ্রাফে যে শব্দগুলো আছে সেগুলোর মানেগুলো একবার দেখে নাও। হোস্ট মানে এখানে সেই গৃহকর্তা এবং গৃহকর্ত্রী হিসেবে বলেছে। অ্যাফেবল আমি আগেই বললাম খুব এমিয়েবল, হ্যাঁ, গ্রেসফুল যে খুব পরিশালিত। কনসিলিয়েটেড এখানে শান্ত করা, কারণ মানুষের মধ্যে সকলকে এখানে শান্ত করে তারা খুব হাসি মুখে এখানে প্রেজেন্ট হয়েছিল, ওদেরকে দেখাশোনা করছিল। ডিসকোর্সড মানে কনভার্সড। ব্যাঙ্কোয়েট হচ্ছে ভোজসভা বা ফেস্ট, আমি আগেই বলেছি। আনম্যানার্ড নট ইন আ ম্যানারলি ওয়ে, অশিষ্টাচারভাবে। পারসিভড মানে স। গেজিং মানে লুকিং আপন সামথিং উইথ ফিক্সড গেজ অর ফিক্সড লুক। ফিট অফ ডিস্ট্রাকশন মানে মেন্টাল ডিস্ট্রাকশন। রিপ্রোচড মানে রিবিউকড বা তিরস্কার করা। ফ্যান্সি হচ্ছে কল্পনা। ভিজুয়ালাইজ মানে টু সি। ড্রেডফুল সিক্রেট মানে ভয়ঙ্কর গোপন তথ্য বা গোপন কথা। ডিসক্লোজড মানে হচ্ছে গোপন কথা ফাঁস করে দেওয়া, ডিসক্লোজ করা বা বলা বা ফাঁস করা। ইনফার্মিটি মানে দুর্বলতা বা উইকনেস বা অসুস্থতা। এবার আমরা পরের প্যারাগ্রাফে যাচ্ছি। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। ভয়ঙ্কর স্বপ্ন তাদের রাতের ঘুম কেড়ে নিল ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের। And the blood of Banquo troubled them not more than the escape of Fleance, whom they now looked upon as father to a line of kings who would keep their posterity out of throne. Posterity মানে ফিউচার জেনারেশন। তো ব্যাংকোর মৃত্যু এবং ফ্লিয়েন্সের পালিয়ে যাওয়া, সেইটাকে তারা দেখতে লাগলো যে পরবর্তীকালে ফ্লিয়েন্স বা ব্যাংকোর উত্তরাধিকার
তারাই হয়তো এই স্কটল্যান্ডে রাজত্ব করবে এবং ম্যাকবেথের উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করে তারাই রাজা হবে। এই চিন্তাটা তাদেরকে কুড়ে কুড়ে খেতে লাগলো এবং তাদের রাতের ঘুম নষ্ট করে দিল, শান্তি নষ্ট করে দিল। উইথ দিস থটস দে ফাউন্ড নো পিস। তাহলে এই সমস্ত চিন্তাভাবনায় তাদের মন থেকে সমস্ত শান্তি চলে গেল। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হেথ। হেথ মানে সেই ওয়েস্টল্যান্ড যেখানে সেই উইয়ার্ড সিস্টার্স বা উইচেসদের বা সেই ডাইনি বোনেদের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। ও ঠিক করলো আবার সে হেতে যাবে ওয়ান্স মোর, আরেকবার সেখানেই তাদেরকে খুঁজবে এবং সে আরও কিছু জানার চেষ্টা করবে। ফাইনালি মানে আর অবশেষে তার লাইফে কি আছে সেইটাকে সে জানবার জন্যে সেই ধুধু প্রান্তরে সে আবার যাবে এবং তার ফাইনাল আউটকাম, দ্য ফাইনাল রেজাল্টটা সে খুঁজে বের করবে। এই মনস্থ ম্যাকবেথ করলো। এখানে যে শক্ত শব্দগুলো আছে একবার দেখে নাও। পস্টেরিটি বলতে ফিউচার জেনারেশন, আমি আগেই বলেছি। হেড মানে হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, ফাইনাল আউটকাম, ফাইনাল কনসিকুয়েন্স, দ্য ফাইনাল রেজাল্ট। নাও লেট আস মুভ টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। হি ফাউন্ড দেম, হি মানে ম্যাকবেথ, ফাউন্ড দেম বলতে দ্য উইয়ার্ড সিস্টার্স ইন আ কেভ বলতে একটা গুহা। তাহলে ম্যাকবেথ সেই প্রান্তরের কাছাকাছি একটি গুহায় তাদেরকে সেই ডাইনি বোনেদেরকে খুঁজে পেলেন। সে কিন্তু আবার গেল এবং খুঁজে পেল। where they were engaged in preparing their charms, এবং সেখানে গিয়ে ম্যাকবেথ দেখতে পেল যে যারা তাকে এই সমস্ত ভবিষ্যৎবাণী করেছিল তারা কিছু অশুভ শক্তিকে আহ্বান জানানোর জন্যে জাদু মন্ত্র পড়বার আয়োজন করছিল। মানে প্রিপেয়ারিং দেয়ার চার্মস, তারা এই সমস্ত আয়োজন করছিল। ইন উইচ দে কনজিউরড আপ ইনফার্নাল স্পিরিটস। ইনফার্নাল মানে ফাউল, FOUL, ফাউল বা ইনফার্নাল, অশুভ শক্তি, অশুভ স্পিরিটকে ডাকার জন্যে তারা কিন্তু কিছু চার্মস তৈরি করছিল, যেটা দিয়ে তারা ম্যাকবেথের ফিউচারটাকে বলতে পারবে, মানে আরও ভবিষ্যৎবাণী করতে পারবে। Their horrid ingredients were toads, bats and serpents, the eye of a knave, the tongue of a dog, the leg of lizard, the wing of a night owl, the scale of a dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of hemlock, the gall of a goat, the liver of a Jew and the finger of a dead child. এইবার এইখানে মূল নাটকটা যদি তোমরা দেখো কখনো, তোমরা দেখবে যে বিশাল বড় একখানা কড়াই এবং সেই বিশাল কড়াইয়ের মধ্যে তারা সেই আগুন জ্বলছে, তার নিচে কড়াইটার মধ্যে কিছু একটা বয়েল হচ্ছিল, সামথিং ওয়াজ বয়েলিং ইন দ্যাট কল্ড্রন অ্যান্ড দে ওয়ার পোরিং ইনটু ইট। তারা তার ভেতরে কিছু পোর করছে, তার ফেলছে এবং কিছু একটা জিনিস জাল হচ্ছে এবং সেখানে কী দিচ্ছে ওরা, ওদের উদ্দেশ্যটা কি, কিছু ইনফার্নাল স্পিরিট, শুভ শক্তি নয়, অশুভ শক্তিকে জাগ্রত করা। অশুভ শক্তিকে জাগ্রত করার জন্যে আমরা পুজো দেওয়ার জন্যে ধূপ ধুনো, হ্যাঁ, ফলমূল প্রসাদ, এগুলোকে আমরা আয়োজন করি। তারা কি দিচ্ছে অশুভ শক্তিকে জাগ্রত করার জন্যে, সেই জিনিসগুলোও কীরকম যেন অশুভ, হরিড ইনগ্রিডিয়েন্টস। তাহলে যেগুলো তারা দিচ্ছে সেই উপাচারগুলোও কিন্তু বিভৎস ছিল, হরিড ছিল সেই উপাচারগুলো। তাহলে হরিড মানে হচ্ছে উপাচার, মানে ইনগ্রিডিয়েন্টস মানে উপাচার, আর হরিড মানে বিভৎস। কি এগুলো মনে রাখতে হবে তোমাদের। টোডস, ব্যাটস, সার্পেন্টস। তাহলে তারা কি দিল, উপাচারগুলো কি ছিল, একটা হচ্ছে সেই কোলা ব্যাং, টোড, আবার ব্যাটস মানে বাদুর, আবার হচ্ছে সার্পেন্টস মানে সাপ, আই অফ আ নিউট মানে কোনো গিরগিটির চোখ, একটা গিরগিটির চোখ, টাং অফ আ ডগ কুকুরের জিভ, লেগ অফ লিজার্ড টিকটিকির পা বা লেজ, পা আছে, লেগ মানে পা অফ আ লিজার্ড, দ্য উইং অফ আ নাইট আউল, তার মানে কোনো নাইট আউল মানে উলু প্যাঁচা যাকে আমরা বলি, রাতের প্যাঁচা, তার কোনো ডানা, উইং অফ আ নাইট আউল, দ্য স্কেল অফ ড্রাগনের আশ, দ্য টুথ অফ আ উলফ কোনো নেকড়ের দাঁত, দ্য মামি অফ আ উইচ ডাইনির মমি। কি ভয়ঙ্কর জিনিস! আমরা যেটা ডেড বডি তাকে আমরা প্রিজার্ভ করে রাখি, সংরক্ষণ রাখার জন্য মামি তৈরি করা হতো। তাহলে এখানে বলছে উইচ মানে সে তো এমনি অশুভ, মানে তার আবার মমি, মানে উইচ যদি মরে যায় তার মামি অফ আ উইচ, দ্য রুট অফ হেমলক, তোমরা জানো হেমলক গাছের শিকড় যেটা একটা বিষ, হেমলক, রুট অফ আ হেমলক, অ্যান্ড তার গল অফ আ গোট মানে হচ্ছে ছাগল, গোট হচ্ছে ছাগলের গল মানে পিত্তি, হ্যাঁ, গল অফ আ গোট, দ্য লিভার অফ এ জিউ ইহুদি, তার আমরা দেখতে পাচ্ছি তার হচ্ছে লিভার, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ আ ডেড চাইল্ড, মৃত শিশুর হাতের আঙুল। এই সমস্ত তারা সেই কলড্রন বা কড়াইটার মধ্যে ফেলে, এইগুলোই হচ্ছে তাদের কাছে বিভৎস উপাচার, যেগুলোকে ফেলে তারা একটা অশুভ শক্তির
জাগরণ করতে চাইছে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা খুব ভালো করে পড়বে, তারা কোন কোন জিনিসগুলো দিল। তাহলে একবার আমরা দেখে নিই কী কী দিল। পোলা ব্যাং দিল, বাদুর, সাপ, গিরগিটির চোখ, কুকুরের জিভ, টিকটিকির পা, উলু প্যাঁচার ডানা, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মমি, হেমলক গাছের শিকড়, ছাগলের পিত্তি, ইহুদির লিভার এবং মৃত শিশুর হাতের আঙুল, এই সমস্ত জিনিস সেখানে ফেললো। অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন হিউজ কলড্রন, দিয়েছে বড় কড়াই, বিশাল একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে বয়েল করা হচ্ছিল। উইচ ওয়াজ কুলড উইথ ব্যাবুনস ব্লাড, সেটিকে আবার ঠান্ডা করার জন্যে তাতে ঢালা হলো বেবুনের রক্ত। বেবুন ইজ আ কাইন্ড অফ মানে লার্জার দেন মাঙ্কি, মানে ইটস টাইপ অফ মাঙ্কি, ঠিক আছে, এক ধরনের মাঙ্কিকে বলা হয় বেবুনস ব্লাড। টু দিস দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ স, এর মধ্যে ঠান্ডা করার জন্য তার মধ্যে বেবুনের রক্ত দিল, যেটা খুব ঠান্ডা, এবং নিজের ছানাকে খেয়েছে। ইন দ্য ব্লাড অফ এ স দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, তার মানে নিজের ছানা, নিজের ইয়াং ওয়ান্স, নিজের কোনো ছানা বা বাচ্চাকে খেয়ে নিয়েছে এমন একটা শুকরি বা এমন একটা পিগ, সো তার রক্ত তাতে ঢাললো। আর কি, ফাইনালি অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ দ্যাট হ্যাড সুইটেন ফ্রম আ মার্ডারার্স গবলেট। মার্ডারার বলতে এখানে জল্লাদকে বোঝাচ্ছে। জল্লাদ যখন হাড়ি কাঠে বা যাকে মারে, ঠিক আছে, সেই মার্ডারার্স গবলেট, সেখানে যখন মানুষ গলা দেয় তারপরে তো তাকে জল্লাদ তার মুণ্ডুচ্ছেদ করে, সেখানে গলা দিলে সেখানে যে ঘামটা জমে, মানে সমস্ত খুনিদের ঘাম যেখানটায় জমে থাকে, ওই গবলেট হচ্ছে হাঁড়ি কাঠটা, সেখানে যে সোয়েটগুলো জমে বা ঘামগুলো জমে সেইগুলো ওর মধ্যে ফেললো। এবং এই সমস্ত চার্মসগুলো দিয়ে তারা সেই ইনফার্নাল স্পিরিটস, এখানে ইনফর্মাল লেখা আছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হবে ইনফার্নাল স্পিরিটস, অশুভ শক্তিকে ওখান থেকে ওরা জাগরিত করলো ম্যাকবেথের প্রশ্নের উত্তর দেবার জন্যে। এখানেও আমি তোমাদের একটা ইন্টারেস্টিং তথ্য দেব, সেটা হচ্ছে যে অরিজিনাল যে নাটকটা, সেই নাটকে এখানে দেখানো হয়েছিল দ্বিতীয়বার যখন ম্যাকবেথ ভবিষ্যৎবাণী শুনতে যাবে ওই উইয়ার্ড সিস্টার্সদের কাছে, তখন ওখানে 3 জনের জায়গায় 4 জন, মানে আরেকজন ছিলেন, সেটা হচ্ছে ওদের যে রানী, সেটা হচ্ছে হিকেটি, সে হিকেটি রানী HECATE, সে ওখানে উপস্থিত ছিলেন, যে আরও পাওয়ারফুল। এবং আমরা জানি, একটু অন্য একটা তথ্য বলছি, শেক্সপিয়ার এই ম্যাকবেথকে ট্রান্সলেট করেছিলেন 15 বছর বয়সে, বাংলায় ট্রান্সলেট করেছিলেন ম্যাকবেথকে 15 বছর বয়সে, এবং উনি কাদম্বরী দেবীকে হিকেটি ঠাকুরুন বলে ডাকতেন। কেন? কারণ ওনার কাছে মনে হয়েছিল হিকেটি হচ্ছে মিস্টেরিয়াস কুইন, সেই রহস্যময় নারী, কারণ অনেক রকম চার্ম তার জানা আছে। তো এটা একটা আউট অফ দ্য টেক্সট একটা ছোট্ট তথ্য, যেটা আমি তোমাদেরকে এমনি বললাম। নাও উইল মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। ম্যাকবেথ ডিম্যান্ডেড টু নো ফ্রম দেম ওয়েদার হি উড এখানে দুবার রিপিট করা আছে, একটাই হবে, আবার প্রিন্টিং মিস্টেক, হ্যাভ হিজ ডাউটস রিজলভড বাই দেম অর বাই দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস। সে ওই ড্যানি বোনের থেকে জানতে চাইল ম্যাকবেথ যে তার মনের মধ্যে যে সংশয়গুলো আছে, সেই ডাউটস মানে সংশয় সেগুলো আছে, সেগুলো কি প্রতিহত বা দূর করতে পারবে ওই স্পিরিটসরাই, মানে উইচেসরাই, নাকি তাদের যারা প্রভু বা মাস্টার্স, সেই মাস্টার স্পিরিটস বা যারা তাদের যারা প্রভু, হ্যাঁ, বা তাদের যারা সুপিরিয়র, তারা। He was not daunted by the ceremonies that he saw. সে কিন্তু he was not daunted by the ceremonies. এই সমস্ত জিনিস দেখে যেভাবে ওরা বিশাল একটা বড় কড়াইয়ের মধ্যে এই সমস্ত বিভৎস উপাচারগুলোকে ফোটাচ্ছিল, হরিড ইনগ্রেডিয়েন্টসগুলোকে বয়েল করছিল, সেগুলো দেখে একটুও ভয় না পেয়ে, একটুও ডন্টেড বা ভীত না হয়ে, সে কিন্তু বেশ সাহসের সাথে প্রশ্ন করলো, where are they? Let me see them. Where are they? তোমাদের মাস্টার্স কোথায়? বিকজ ওয়াই হি ডিম্যান্ডস ইট ফ্রম দেয়ার মাস্টার্স, কেন সে তার প্রভুদের কাছ থেকে উত্তর জানতে চাইছে? কারণ ম্যাকবেথ ওয়ান্টস টু বি ডাবলি শিওর, ও ভাবছে যে ওরা যদি ভবিষ্যৎবাণী করে সেটা যদি সঠিক হয়, তার থেকেও হয়তো ভালো ভবিষ্যৎবাণী করবে তাদের মাস্টার্স। সো ওয়্যার আর দে? লেট মি সি দেম। কোথায় তোমাদের মাস্টার স্পিরিটস? কোথায় সেই আরও সুপিরিয়র, আরও শক্তিশালী অশুভ আত্মারা? আমি দেখতে চাই তাদের। দেখতে পেলাম সেই উইয়ার্ড সিস্টার্সদের দেখে তো ম্যাকবেথ একটুও ভয় পায়নি, বরঞ্চ তাদের থেকেও যারা বিভৎস, আরও সুপিরিয়র আত্মা, তাদেরকে ম্যাকবেথ দেখতে চাইছে। সো দে কল্ড দ্য স্পিরিটস। সো দে মানে দ্য উইচেস,
দে কল্ড দ্য স্পিরিটস, তারা তখন সেই স্পিরিটসগুলোকে জাগ্রত করলো, তাদেরকে ডাকলো। যে স্পিরিটসগুলো এবার এলো সেই ইনফার্নাল স্পিরিটস, তারাও 3 জন। দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আর্মড হেড, আবার প্রিন্টিং মিস্টেক, অ্যান্ড আর্মড হেড হবে না, অ্যান আর্মড হেড হবে। Called Macbeth by name and told him, beware of the Thane of Fife. Macbeth thanked him for the caution. Caution মানে সতর্কবার্তা। He was envious. Envious মানে jealous, হিংসাকাতর। Of Macduff, the Thane of Fife. আমরা আগেই পড়েছিলাম ম্যাকডাফের ব্যাপারে, যে ম্যাকডাফ ছিল Thane of Fife। তাহলে প্রথম আমরা বললাম যে প্রথম যে স্পিরিট বা প্রথম যেই আত্মাটা উঠে আসলো, সে কীরকম দেখতে ছিল? সে তার মাথায় একটা আর্মড হেড, মানে একটা হেলমেটের মতন, যেরকম ওই বর্ম পরে না যখন তারা কেউ যুদ্ধ করতে যায়, মাথায় যেই ধরনের এক ধরনের শিরস্ত্রাণ বলা হয় সেটাকে, সেরকম পরেছিল। সে হেলমেটের মতন ওই জালি জালি দেওয়া সেরকম একটা পরেছিল, এবং সেরকম একটা মুন্ডু দেখতে পেলো যে সেটা উঠলো। এবং সে কি বলল ম্যাকবেথকে? ম্যাকবেথের নাম ধরে ডাকলো, না ম্যাকবেথের নাম ধরে ডেকে বলল, বিওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ, মানে ফাইফের যে থেন তার থেকে সাবধানে থেকো। ম্যাকবেথ তখন সেই স্পিরিটটিকে তাকে সাবধান করবার জন্য ধন্যবাদ জানালো। এবং আসলে ম্যাকবেথ তো সত্যিই ম্যাকডাফকে ঈর্ষা করত, কারণ ম্যাকডাফের প্রতি ঈর্ষাকাতর ছিল। আর ম্যাকডাফ যে ম্যাকবেথকে সন্দেহ করছে সেটাও ম্যাকবেথের জানা ছিল, এবং তার মনে হলো যে হ্যাঁ, এই সতর্ক বার্তাটা দিয়ে তারা খুব ভালো করেছে, ওই আমার শত্রু, এটাই ম্যাকবেথ আরও নিশ্চিত হলো। এইবার দ্বিতীয় স্পিরিট, দ্য সেকেন্ড স্পিরিট রোজ ইন দ্য লাইকনেস অফ আ ব্লাডি চাইল্ড। তাহলে দ্বিতীয় যে স্পিরিটটা, দ্বিতীয় যে আত্মাটা উঠলো, সেটাকে কিন্তু একটি রক্তাক্ত শিশুর মতন দেখতে। সে ম্যাকবেথের নাম ধরে ডেকে বলল মৃত্যুকে ভয় না পেতে। এবং এইটা কারণ, কেন মৃত্যুকে ভয় সে পাবে না? কারণ যে কোনো মানুষ যার খুব সাধারণভাবে মাদার্স উম্ব থেকে জন্মগ্রহণ হয়েছে, মানে মাতৃ জঠর থেকে যার স্বাভাবিক জন্ম হয়েছে, সে ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। ওই জন্যে দ্বিতীয় আত্মাটা ম্যাকবেথের নাম ধরে তাকে বলল, টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, but to laugh and scorn at the power of man. Rather, মানুষের ক্ষমতাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করো, হাসো ঠাট্টা করো, মজা করাও। কারণ কোনো মানুষ যে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে মাতৃ জঠর থেকে, মাদার্স উম্ব থেকে, সে তোমার কিচ্ছু করতে পারবে না। হি অ্যাডভাইজড হিম, প্রথম হি মানে হচ্ছে স্পিরিটটা, পরের হিমটা হচ্ছে ম্যাকবেথ। তাহলে সেই আত্মাটা, দ্বিতীয় আত্মাটা ম্যাকবেথকে অ্যাডভাইস করলো টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রিজলিউট। সে একথা বলল, যেহেতু মানুষের ক্ষমতাকে সে উপহাস করতে পারে, তাচ্ছিল্য করতে পারে, কারণ কোনো মানুষ তাকে স্বাভাবিকভাবে জন্মেছে, এরকম কোনো মানুষ যেহেতু তাকে মারতে পারবে না, ওই জন্যে সে বলল তুমি বোল্ড হতেই পারো, তুমি সাহসী হও, তুমি ভয়কে জয় করতে পারো, বি বোল্ড, বি ব্লাডি, তার মানে তুমি একদম দুর্বল চিত্ত হয়েও না, তুমি একেবারে ব্লাডি, মানে তুমি যে কোনো রক্তাক্ত পথে হাঁটতেই পারো। অ্যান্ড বি রিজলিউট, তুমি দৃঢ় থাকো, একদম দৃঢ় থাকো। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং। এই কথা শুনে ম্যাকবেথ তখন হেসে বলল, দেন লিভ ম্যাকডাফ, যদি আমাকে কোনো স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে জন্ম নেওয়া মানুষ যদি আমাকে মারতেই না পারে, তাহলে ম্যাকডাফকেই বা আমি কেন ভয় পাচ্ছি? দেন লিভ ম্যাকডাফ, থাক ম্যাকডাফ বেঁচে, আমার কোনো ভয়ের কারণই তো নেই। রিমার্ক দ্য কিং, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ? ম্যাকবেথ আরও বলল, তোমায় আমি কেন ভয় পেতে যাব ম্যাকডাফ? তোমাকে তো ভয় পাওয়ার আমার কোনো কারণই নেই। বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, কিন্তু আমি এই যেই উইচেসদের অ্যাসিওরেন্স, তারা যে আমাকে আশ্বস্ত বাণী শোনালো যে কোনো মানুষ আমাকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো মানুষ আমাকে মারতে পারবে না, এই আশ্বস্ত বাণীটাকে আমি আরও শিওর করতে চাই, তাই জন্যে আমি তোমাকে মেরে ফেলবো। এটা কার উদ্দেশ্যে বললো? ম্যাকডাফের উদ্দেশ্য, ম্যাকডাফের উদ্দেশ্যে বললো, বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, you will not leave so that I can tell the pale-hearted fear that it lies and sleep in quiet in spite of thunder. তো সেই জন্যে ম্যাকবেথ এখানে বলল যে না ম্যাকডাফ, তোমার বেঁচে থাকা চলবে না। কেন?
তাহলে আমি যে আশ্বাসটা পেয়েছি সেটাকে আমি দ্বিগুণভাবে আমি নিশ্চিন্ত হতে চাই। তাই জন্যে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। আর তাহলেই আমি আমার দুর্বল চিত্তর ভয়কে বলতে পারবো, হ্যাঁ, যে এইসব ভবিষ্যৎবাণী মিথ্যে, এবং বজ্রপাত হোক, চতুর্দিকে বাধা বিপত্তি আসুক, তা সত্ত্বেও আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। এই কথা আমি মনকে বোঝাতে পারবো। সেই জন্যে আমার সুরক্ষা আমি ডবল বা দ্বিগুণভাবে নিশ্চিন্ত করার জন্যে তোমাকে মারবই। এবার তৃতীয় আত্মার পালা। আরেকটি আত্মা, a spirit arose in the form of a crowned child with a tree in his hand. এবার যে তৃতীয় আত্মা, সে এবার উঠলো, ওই সেই কড়াই থেকেই সব উঠছে আর কি, সে উঠলো, এবং এটা কি, তার হাতে মানে আমি দেখতে পেলাম যে গাছের ডাল হাতে মুকুট পরা একটা শিশুর মতন দেখতে একটা আত্মা স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে গাছের একটা ডাল হাতে ক্রাউন্ড চাইল্ড, একটা শিশু, কিন্তু মাথায় রাজমুকুট। He also called Macbeth by name. সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। Comforted him against conspiracies. ষড়যন্ত্র তাকে কোনো ক্ষতি করতে পারবে না, এই আশ্বাস দিল। And told him that he could never be vanquished. Vanquished মানে পরাজিত হওয়া, সে পরাজিত কখনোই হবে না। Until the woods of Burnham to Dunsinane Hill would come against him. Dunsinane Hill হচ্ছে সেই জায়গা যেখানে রাজার দুর্গ। রাজা বলতে এখানে ম্যাকবেথের দুর্গটা হচ্ছে ডানসিনেন হিলে, এবং বার্নাম উড। তো এখানে এই তৃতীয় আত্মা কি বলল? তৃতীয় আত্মা ম্যাকবেথকে তার নাম ধরে ডেকে বলল যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে যেটা হচ্ছে সেখানে সে কর্ণপাত করার তার কোনো দরকার নেই। তাকে আশ্বস্ত করলো এবং বলল যতক্ষণ না বার্নাম উড বা বার্নামের যে বনভূমি বা জঙ্গল, সেইটা যতক্ষণ না তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এবং ডানসিনান পাহাড়ে উঠে আসছে, ততক্ষণ ম্যাকবেথ পরাজিত হবে না। খুব অদ্ভুত ভবিষ্যৎবাণী। বার্নাম উড হচ্ছে একটা বন, একটা জঙ্গল। তাহলে সেই বার্নাম উড তার জায়গা ছেড়ে ডানসিনান হিলে কি করে উঠে আসবে? ম্যাকবেথের দুর্গে কি করে উঠে আসবে? তাহলে দেখা গেল যে ম্যাকবেথকে এখন যে ভবিষ্যৎবাণীগুলো করা হলো সেইগুলো ম্যাকবেথকে প্রচণ্ড পরিমাণে ওভার কনফিডেন্স দিল, এবং ম্যাকবেথ আশ্বস্ত হয়ে গেল তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ প্রথমে দেখতে পেলাম যে একটা মুকুট পরা একটা মুখ সেটা উঠলো, এবং সেখানে দেখতে পেলাম বললো বিওয়্যার অফ ম্যাকডাফ। এই ম্যাকডাফকে একটা কাটা মুন্ডু উঠলো, শুধু বললো বিওয়্যার অফ ম্যাকডাফকে থেকে সাবধানে থেকো। ম্যাকবেথ তো জানেই যে ওর শত্রু ম্যাকডাফ, অতএব ম্যাকডাফ ওর শত্রু, সে চিহ্নিত করেছে উইচেসরা, খুব ভালো কথা, সে নিশ্চিন্ত হয়ে গেল যে এ আমার শত্রু। দ্বিতীয় স্পিরিটটা তাকে বলল যে তোমাকে কোনো মানুষ যে স্বাভাবিকভাবে মাতৃজঠর থেকে, মাদার্স ওম থেকে জন্ম নিয়েছে, সে তোমাকে হত্যা করতে পারবেই না। ম্যাকবেথ আরও শিওর যে নর্মাল বার্থ হয়েছে, এরকম কোনো মানুষ যদি তাকে হত্যা করতে না পারে তাহলে তো তাকে নর্মালি কেউ হত্যা করতে পারবেই না, তার তো মৃত্যু ভয় পাওয়ার দরকারই নেই। কিন্তু তবুও সে ঠিক করলো ম্যাকডাফকে বাবা মেরে ফেললে সে তার সেই জিত বা তার সেই এই আশ্বাসটাকে সে ডাবল বা দ্বিগুণভাবে নিশ্চিন্ত হয়ে রাতে পিসফুলি শান্তিভাবে ঘুমোতে চায়। কিন্তু তৃতীয় আত্মাটা হচ্ছে একটি শিশুর, যেটা মুকুট পরা, এবং সেও বললো ষড়যন্ত্রে তোমার কোনো ক্ষতি হবে না, কান দিও না। তার কারণ হচ্ছে ততক্ষণ তুমি পরাজিত হবে না যতক্ষণ বার্নাম উড বা বার্নাম যে বনভূমি সেটা যতক্ষণ না উঠে তোমার দুর্গে বা ডানসিনান হিলে চলে আসছে। এই কথা শুনে তখন ম্যাকবেথ বলছে, দেখো 47 পাতার শেষ প্যারাগ্রাফ, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস? যে কে পারে, এটা কে করতে পারবে? মাটির গভীরে আবদ্ধ বনভূমির শিকড় উপড়ে তাকে চলমান করবে কে? সেটাকে চালাবে কে? এইটা ম্যাকবেথ বলল। I shall live the usual period of man's life and not be cut off by a violent death. তাহলে আমি দেখতে পাচ্ছি আমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি ইউজুয়ালি একটা মানুষ যত বছর বাঁচতে পারে আমি তত বছরই বাঁচতে পারবো, এবং কেউ আমাকে কোনো সাংঘাতিক মৃত্যু আমার লাইফটাকে শর্ট করতে পারবে না, আমার জীবনটাকে সংক্ষিপ্ত করতে পারবে না কোনোভাবেই। আমার কোনো ভায়োলেন্ট ডেথ হবে না। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং। কিন্তু মনের ভেতরে একটা জিনিস জানার জন্য ছটফট করছে। আমাকে এইটা বলুন তো,
ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, ইফ ব্যাঙ্কোস ইস্যু শ্যাল এভার রেন ইন দিস কিংডম। এবার সে কিন্তু আরও সাহস করে তাদেরকে জিজ্ঞাসা করলো, আমি একটা জিনিস তাও জানতে চাই, যে এটা বলুন তো, ব্যাঙ্কোস ইস্যুস মানে চিলড্রেন, তারা কি এই স্কটল্যান্ডে রাজত্ব করবে? এই কথাটা আমি একটু জানতে চাই। তার উত্তরাধিকারী তারা কি কখনো এই রাজ্য শাসন করবে? এইটা আমি জানতে চাই। এই প্রশ্ন তখন ম্যাকবেথ উইচেসদের প্রতি রাখলো। এই প্রশ্ন করার সাথে সাথে এখানেই কিন্তু ওই যে কলড্রন বা কড়াইটা, সেটা কিন্তু মাটিতে দিকে নেমে গেল বা মাটির মধ্যে ঢুকে গেল, এবং a noise of music was heard, বাজনার শব্দ শোনা গেল, and 8 shadows like kings passed by Macbeth, and Banquo was the last figure, all smeared with blood, and smiled at Macbeth. এবং দেখলো একটা দৃশ্য, একটা সুন্দর দৃশ্য, পরপর 8খানা ছায়ামূর্তি ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল, ওর সামনে দেখা গেল, এবং শেষ যে মূর্তিটা, সেখানে শেষ মূর্তিটি কিন্তু ব্যাঙ্কোর ছিল। সারা গায়ে তার রক্তাক্ত ক্ষত, এবং সে ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছে। তার মানে এইটা হচ্ছে 8 লাইন্স অফ কিংস, মানে ব্যাঙ্কোর, এটা কি ইঙ্গিত বহন করছে যে ব্যাঙ্কোর 8 পুরুষ রাজত্ব করবে। শেষে কিন্তু ব্যাঙ্কোর মূর্তিটা আমরা দেখতে পেলাম, এবং শেষ যে ফিগারটা ছিল ব্যাঙ্কো বোরা গ্লাস, মানে ব্যাঙ্কোর ফিগারটা লাস্ট দেখলাম, ব্যাঙ্কোর মুখটা লাস্ট, সেখানে বোরা গ্লাস বলতে আয়না, এবং এখানে দেখলাম ব্যাঙ্কোর হাতে ধরা একটা আয়না, আর তাতে ভেসে ওঠা আরও অনেক মূর্তির দিকে মূর্তি ওখান থেকে যেন দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং সেইটার দিকে তাকেই যেন ব্যাঙ্কো যেন ম্যাকবেথকে পয়েন্ট আউট করছে। সো ব্যাঙ্কো বোরা গ্লাস, একটা আয়না, উইচ শোড দ্য ফিগার অফ মেনি মোর অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস। তাহলে ব্যাঙ্কো হাসছে, ব্যাঙ্কোর মূর্তিটি হাসছে, এবং ম্যাকবেথকে যেন সেই আয়নার আরশির ভেতর দিয়ে আরও অনেক এরকম রাজার ছবি দেখাচ্ছে। ম্যাকবেথ রিয়েলাইজড দ্যাট দিস ওয়ার দ্য পস্টারিটি অফ ব্যাঙ্কো। ম্যাকবেথ মানে বুঝতে পারলো, অনুভব করলো, রিয়েলাইজ করলো যে সেগুলো হচ্ছে ব্যাঙ্কোর উত্তরাধিকারীদের ছবি, যারা ম্যাকবেথের পর স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। The 3 witches danced with a sound of soft music. এবার সেই 3 ডাইনি উইয়ার্ড সিস্টার্স, দে ডান্সড, তারা ওই বাজনার তালে তালে নাচতে আরম্ভ করলো, অ্যান্ড মেকিং আ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিশড ইন দ্য এয়ার। এবং তারা যেন তাদের কর্তব্য পালন করে ফেলেছে, তাদের কর্তব্য যেন শেষ হয়ে গেছে, এরকম একটা ভঙ্গিমায় তারা কিন্তু ম্যাকবেথকে অভিবাদন জানিয়ে, ওয়েলকাম জানিয়ে শূন্যে আবার ভ্যানিশ হয়ে গেল বা শূন্যে মিলিয়ে গেল। এইবার তোমরা একটু গুরুত্বপূর্ণ কথাগুলো শোনো। এই যে ভিশনগুলো সে দেখলো, এই যে দৃশ্যগুলো ম্যাকবেথ দেখলো, এবং এই যে ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথ শুনলো, যাতে ম্যাকবেথ দম্ভে ফেটে পড়লো, তার মধ্যে একখানা ওভার কনফিডেন্স গ্রো করলো। কিন্তু আসলে দিস ভিশনস ওয়্যার ভেরি ভেরি এনিগম্যাটিক, রিডলিং অ্যান্ড ভেরি ভেরি মিসলিডিং। এটা কিন্তু ওকে বিপথে চালিত করলো। ম্যাকবেথের মনের মধ্যে যেই লোভ ছিল, সেই অধঃপতনের যে রূপরেখা তার মনের মধ্যে তৈরি হয়েছিল, এই ডাইনি সিস্টার্স তারা কি করেছিল, সেই তার মধ্যে যে অপরাধপ্রবণ মনটা ছিল, সেটাতেই একটু সুরসুরে দিয়ে তাকে কিন্তু বিপথে চালিত করলো। আমরা দেখতে পেলাম এখানে যে ম্যাকবেথ কিন্তু যেই দৃশ্যগুলো দেখলো, আর তার সাথে যেই বার্তাটা সে বুঝলো, তার সাথে যেই বার্তাটা, এই বার্তাগুলো যেটা উইচেসরা দিতে চাইলো, সেটা কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী। আমরা একটা একটা করে উদাহরণ দিই। প্রথম দৃশ্যটা সে কি দেখলো? সে দেখলো একটা কাটামুন্ডু, যেটা একটা বর্ম দিয়ে বা একটা হেলমেটের মতন একটা বর্ম দিয়ে ঢাকা, যেটা যুদ্ধাস্ত্র হয়, মুখে মাথায় পড়ে, সেরকম একটা ঢাকা কাটামুন্ডু, যে এবং তার সাথে বাণীটা কি দিল, যে বিওয়্যার অফ দ্য থেন অফ 5, মানে বিওয়্যার অফ ম্যাকডাফ থেকে দূরে থেকো, ম্যাকডাফকে সাবধান। তাহলে ম্যাকবেথ স্বভাবতই ভেবে নিয়েছিল ওই কাটা মুন্ডুটি হচ্ছে ম্যাকডাফের, এবং তাকে বলছে ম্যাকডাফের থেকে দূরে থেকো। আসলে তা নয়, বলছে ম্যাকডাফের থেকে দূরে থেকো, এবং এর পরিণতি যেটা হতে চলেছে সেটা কিন্তু দৃশ্যটা দেখাচ্ছে। ওইটা কিন্তু আসলে কাটামুন্ডু ছিল ম্যাকবেথের। এটা দেখাচ্ছে যে ম্যাকবেথের থেকে দূরে থেকো, এটা হচ্ছে সতর্কবার্তা, কিন্তু পরিণতি কি? পরিণতি হচ্ছে এই কাটা মুন্ডু, ওই মুন্ডুটা আসলে একটা আর্মড হেড ছিল, মানে একটা আর্ম বা একটা বর্ম দিয়ে ঢাকা ছিল বলে ম্যাকবেথ বুঝতে পারেনি ওটা ওরই নিজের কাটা মুন্ডু।
যেটা ম্যাকবেথ পরবর্তীকালে ম্যাকবেথের মুণ্ডুচ্ছেদ করবে, ম্যাকডাফ পরবর্তীকালে ম্যাকবেথের মুণ্ডুচ্ছেদ করবে, এবং ওই অ্যাকশনটা মানে ফিউচারটা কিন্তু, ভবিষ্যৎটা কিন্তু দেখিয়ে দেওয়া হলো ওই দৃশ্যের মাধ্যমে। কিন্তু ম্যাকবেথ দেখে বুঝতে পারলো না যেটা ওরই কাটা মুন্ডু, যেহেতু মুন্ডুটা একটা হেলমেট, ওই যেটা বললাম বর্ম দিয়ে একটা কিছু ওই মুখোমুখি মানে ওটা কি বলে একটা মানে মুখের একটা অস্ত্র, সেটাকে দিয়ে ঢাকা ছিল। তাহলে উইচেসগুলো একটা কথা বলল, কিন্তু তার কনসিকুয়েন্সে যেটা হবে সেই ফলটা কিন্তু দেখালো, কিন্তু তার কথার জালে ম্যাকবেথ কিন্তু আসল মানেটা অনুধাবন করতে পারলো না। দ্বিতীয় দৃশ্যটিকে খেয়াল করো। দ্বিতীয় দৃশ্য ছিল যে একটা ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশু, এবং তখন বলল উইচ ইজ সেকেন্ড যেই স্পিরিট বা আত্মা, সে বলল যে কোনো বাচ্চা যে নর্মালি জন্মগ্রহণ করেছে সে তোমাকে পরাজিত করতে পারবে না, যে মাতৃজঠর থেকে জন্মগ্রহণ করেছে। এটা শুনে ম্যাকবেথ খুব আশ্বস্ত হয়ে গেছিল, কিন্তু আসলে কি দেখিয়েছিল যে রক্তমাখা যে শিশুটা কি দেখাচ্ছে জন্মগ্রহণ করেছে, সেটা কে করেছে? ওটা কিন্তু ম্যাকডাফ। তার মানে কি? মানে হচ্ছে এটা যে নর্মালি সে জন্মগ্রহণ করবে না, মানে নর্মাল বার্থ তার হবে না, তখন তো সিজারিয়ান বার্থ ওয়াজ ভেরি ভেরি রেয়ার। হয়তো তাকে সেটা সুস্থ স্বাভাবিক জন্মগ্রহণ বলা হতো না, যেটা এখন সিজারিয়ান বার্থ, যেটা মায়ের পেট কেটে আগে থেকে তাকে তুলে আনা হয়। হি ওয়াজ আ প্রিম্যাচিওর বেবি, তার নর্মালি স্বাভাবিকভাবে 10 মাস পরে সে বের হয়নি, কিন্তু সে আগে বেরিয়ে গেছিল ম্যাকডাফ। তো এখানেও দেখালো সেই রক্তমাখা শিশু মানে যে জন্মেছে আছে, কিন্তু ম্যাকবেথ এইটা ধরতে পারলো না। সে ভাবলো নর্মালি কোনো উইমেনের পেট থেকে বাচ্চা বেরোলে তাকে মারতে পারবে না। ইট ওয়াজন্ট দ্যাট, ইট ওয়াজ হি উইল নট হ্যাভ আ নর্মাল বার্থ আফটার 10 months, after a mother carries it for 10 months, but it might have a cesarean birth, তাকে হয়তো আগে পেট কেটে বের করা হবে। এখানেও ম্যাকবেথ কিন্তু আসল কথাটা ধরতে পারলেন না। থার্ড, যেখানে দেখা গেল একটা বেবি সেটা উঠেছে এবং সেটা একটা ক্রাউন্ড হেড সেটা উঠেছে, এবং তার সাথে সাথে ভবিষ্যৎবাণীটা কি হলো যে তুমি একেবারে চিন্তা করো না, তার হাতে একটা গাছ ধরা ছিল, একটা গাছ বলেছিল তুমি একদম চিন্তা করো না, যতক্ষণ না বার্নামের বনভূমি ডানসিনেন দুর্গে চলে আসছে ততক্ষণ তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এই কথাটা সে বলেছিল। কিন্তু এখানের মানে কি? মানে হচ্ছে দেখো একটা বেবি এবং তার সামনে একটা বার্নাম উড, একটা কিন্তু গাছ। পরবর্তীকালে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ম্যালকম, হি ওয়াজ দ্য সান অফ ডাঙ্কানের ছেলে ছিল ম্যালকম, যে পালিয়ে গেছিল ইংল্যান্ডে। পরবর্তীকালে তারা যখন আসবে তারা বার্নাম উডে এসে সবাই আশ্রয় নেবে, একসাথে ওখানে মিলিত হবে যারা ম্যাকবেথের বিরুদ্ধে যাবে, এবং সেখান থেকে তারা ডানসিনেন হিলের দিকে যখন তারা আসবে, যাতে তাদের সংখ্যাটা বোঝা না যায় যে তারা কতজন, সেই সংখ্যাটা যেন বুঝতে না পারে, সেই জন্যে প্রত্যেকেই ওই বার্নাম জঙ্গলের গাছের একটা করে ডাল কেটে মুখের সামনে ধরবে, এবং পুরো সৈন্য নিয়ে, বরঞ্চ ইংল্যান্ডেরও সৈন্যদের নিয়ে এবং তার সাথে এখানকার বিদ্রোহী সৈন্যদের নিয়ে ম্যালকম যখন আসবে তার সাথে থাকবে ম্যাকডাফ, তারা কিন্তু সকলে মিলে মুখের সামনে একটা করে বার্নাম উডের ব্রাঞ্চ ওরা ধরে আসবে, গাছের একটা করে ডাল ধরে আসবে। দূর থেকে ডানসিনেন হিলের দুর্গর মাথা থেকে মনে হবে যেন বার্নাম বনভূমিটা এগিয়ে আসছে ডানসিনেন হিলে। তাহলে গাছের আগে যে তাহলে দেখো ওরা বললো একরকম কথা, কিন্তু দেখিয়ে দিল ভবিষ্যতে কি হতে চলেছে, যে বার্নাম উড ধরেই তারা এগিয়ে আসবে। কিন্তু ম্যাকবেথ সেটা বুঝতে পারলো না। এইভাবেই তারা ম্যাকবেথকে বিপথে চালিত করলো, এবং এইভাবেই তারা ম্যাকবেথকে আসলে বিপদের মুখে ঠেলে নিয়ে গেল, বা তাকে ডিফিট বা তার পতন তার দিকে ঠেলে নিয়ে গেল। আসলে এই উইচেস বা উইয়ার্ড সিস্টার্স তারা হচ্ছে নিয়তির সেই রূপ যেগুলো মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে, এবং ম্যাকবেথও ভুল পথে পরিচালিত হলো। তো আমাদের অনেক সময় তাই জন্য দরকার লোভকে সংবরণ করা, সেলফ কন্ট্রোলটাকে বজায় রাখা এবং মিসলিড না হওয়া, যার জন্যে আমরা দেখতে পেলাম ম্যাকবেথ যে এত সাহসিকতার জন্যে সর্বত্র সে প্রশংসিত ছিল,
রাজার এত কাছের এবং প্রিয় মানুষ ছিল, প্রথম রাজাকে হত্যা করার জন্য তার মধ্যে দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, কিন্তু সে একটা অবস্থার মধ্যে হত্যা করলো। কিন্তু পরবর্তীকালে যখন আমরা দ্বিতীয়বার দেখলাম ম্যাকবেথকে সে উইচেসদের সাথে এবং উইচেসদের সাথে দেখা করতে গেল সেকেন্ড টাইম, তখন কিন্তু দেখতে পেলাম তার মধ্যে কোনো অনুশোচনা নেই, তার মধ্যে কিন্তু কোনো রকম দ্বিধা নেই, এবং সে কিন্তু দেখলাম একদম হার্ডেন্ড ক্রিমিনাল রূপে অবতীর্ণ হয়েছে।